একটি বিমান যখন আকাশে উড়ে যায় তখন আমাদের বেশিরভাগ মানুষই ভাবি এটি কোথায় যাচ্ছে, কতজন যাত্রী বহন করছে কিংবা কত দ্রুত গন্তব্যে পৌঁছাবে। কিন্তু পৃথিবীর সব বিমানই কি শুধু মানুষ পরিবহনের জন্য তৈরি? যদি এমন একটি বিমানের কথা বলা হয় যার প্রতিটি নাট বল্টু, প্রতিটি ইঞ্জিন এবং প্রতিটি প্রযুক্তির সাথে জড়িয়ে আছে একটি দেশের ভবিষ্যৎ, অর্থনীতি, সামরিক নিরাপত্তা এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য, তাহলে বিষয়টি নিঃসন্দেহে অন্যরকম হয়ে ওঠে। সম্প্রতি রাশিয়ার একটি বিমান কারখানায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আকস্মিক সফর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বাইরে থেকে এটি একটি সাধারণ কারখানা পরিদর্শন মনে হলেও অনেক বিশ্লেষকের মতে এই সফরের মাধ্যমে রাশিয়া এমন একটি বার্তা দিতে চাইছে যা কেবল তাদের জনগণের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য। কারণ এই সফরে পুতিন শুধু একটি যুদ্ধ বিমানই দেখেননি, তিনি পরিদর্শন করেছেন রাশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এমন দুটি ভিন্ন ধরনের বিমান, একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং অন্যটি সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে তৈরি যাত্রীবাহী MS-21-310। প্রশ্ন হলো, কেন এই দুটি বিমানকে একই সফরে এত গুরুত্ব দেওয়া হলো? এই উত্তর খুঁজতে হলে আমাদের বর্তমান বিশ্বের যুদ্ধনীতি, অর্থনৈতিক বাস্তবতা এবং প্রযুক্তিগত প্রতিযোগিতার দিকে তাকাতে হবে। গত কয়েক বছরে যুদ্ধের চিত্র আমূল বদলে গেছে। একসময় আকাশ যুদ্ধে প্রধান ভূমিকা পালন করত যুদ্ধ বিমান, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। আধুনিক যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে ড্রোন প্রযুক্তি। আকারে ছোট, পরিচালনায় তুলনামূলক সস্তা এবং অনেক ক্ষেত্রে রাডারে শনাক্ত করা কঠিন। এমন ড্রোন এখন কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সংঘাত, সবখানেই দেখা গেছে ছোট ড্রোন বড় বড় সামরিক স্থাপনায় আঘাত হানতে পারছে। এই বাস্তবতায় রাশিয়া এমন যুদ্ধবিমান তৈরি করার চেষ্টা করছে যা শুধু শত্রু বিমানের সঙ্গে লড়াই করবে না, বরং দ্রুতগতির ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ভবিষ্যতের স্বয়ংক্রিয় যুদ্ধ ব্যবস্থার বিরুদ্ধেও কার্যকর হবে। এই প্রেক্ষাপটে আলোচনায় আসে আধুনিক রুশ যুদ্ধবিমান, যার অন্যতম বৈশিষ্ট্য হল অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন এবং অসাধারণ ম্যানুভারিং ক্ষমতা। পরীক্ষামূলক প্রদর্শনীতে পাইলট আলেকজান্ডার গুসকভ বিমানটির এমন সব কৌশল দেখান যা সাধারণ মানুষের কাছে প্রায় অবিশ্বাস্য মনে হতে পারে। খুব কম গতিতেও বিমানটি মুহূর্তের মধ্যে দিক পরিবর্তন করতে পারে। এর থ্রাস্ট টু ওয়েট অনুপাত এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রয়োজনে এটি প্রায় স্থির অবস্থান থেকেও দ্রুত গতি অর্জন করতে পারে। আধুনিক যুদ্ধক্ষেত্রে এই বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দ্রুত গতির ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে হলে যুদ্ধবিমানকে কয়েক সেকেন্ডের মধ্যেই অবস্থান পরিবর্তন করতে হয়। তবে পুতিনের সফরের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল যুদ্ধবিমান নয়, বরং তার পরের গন্তব্য। প্রদর্শনী শেষে তিনি ধীরে ধীরে এগিয়ে যান একটি বিশাল যাত্রীবাহী বিমানের দিকে। সেটি হল MS-21-310। বাইরে থেকে দেখলে এটি একটি সাধারণ বাণিজ্যিক বিমান বলে মনে হতে পারে, তবে বাস্তবে এটি রাশিয়ার অর্থনৈতিক স্বাধীনতার প্রতীক। রাশিয়া বহু বছর ধরে বোয়িং এবং এয়ারবাসের বিমানের উপর নির্ভরশীল ছিল, কিন্তু ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার যন্ত্রাংশ, সফটওয়্যার আপডেট, রক্ষণাবেক্ষণ এবং নতুন বিমান কেনার ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়ে। তখনই স্পষ্ট হয়ে যায় বিদেশি প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতা একটি দেশের জন্য কত বড় ঝুঁকি তৈরি করতে পারে। এই কারণেই MS-21-310 প্রকল্প রাশিয়ার কাছে শুধু একটি নতুন বিমান নয়, বরং প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক। বিমানটির নতুন সংস্করণের রাশিয়ায় তৈরি PD-14 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এছাড়া ধীরে ধীরে বিদেশি যন্ত্রাংশের পরিবর্তে দেশীয় প্রযুক্তি যুক্ত করার চেষ্টা চলছে। যদিও অনেক প্রযুক্তিগত চ্যালেঞ্জ এখনো রয়েছে, তবুও এই প্রকল্পকে রাশিয়ার ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সফরের সময় পুতিন শুধু বিমানের গঠন দেখেই সন্তুষ্ট হননি, তিনি পাশে থাকা এক সামরিক কর্মকর্তার কাছে ব্যক্তিগত মতামত জানতে চান। অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তো আনুষ্ঠানিক প্রশংসাসূচক কিছু বলবেন, কিন্তু কর্মকর্তা অত্যন্ত স্বাভাবিকভাবে জানান বিমানটির আধুনিক প্রযুক্তি, শক্তিশালী ইঞ্জিন এবং প্রশস্ত কেবিন তাকে সত্যিই মুগ্ধ করেছে। অনেকের কাছে বিষয়টি সাধারণ মনে হলেও এর রাজনৈতিক তাৎপর্য রয়েছে, কারণ একজন সামরিক কর্মকর্তা যখন একটি যাত্রীবাহী বিমানের আরাম, নিরাপত্তা এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রশংসা করেন, তখন সেটি শুধু আরামদায়ক ভ্রমণের বিষয় নয়, এটি বোঝায় যে বিমানটি দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য বাস্তবসম্মত এবং নির্ভরযোগ্য হওয়ার লক্ষ্যেই তৈরি করা হয়েছে। এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর স্থান নির্বাচন। পুরো ঘটনাটি ঘটে ইরকুট এভিয়েশন প্ল্যান্টে। 1934 সালে প্রতিষ্ঠিত এই কারখানাটি সোভিয়েত এবং বর্তমান রাশিয়ার বিমান শিল্পের অন্যতম ঐতিহাসিক কেন্দ্র।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখান থেকে হাজার হাজার সামরিক বিমান তৈরি হয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল। সেই সময় অসংখ্য প্রকৌশলী, শ্রমিক এবং প্রযুক্তিবিদ দিনরাত কাজ করে বিমান উৎপাদনে অব্যাহত ছিল। ইতিহাসবিদদের মতে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ ক্ষমতা ধরে রাখতে এই কারখানার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে সেই ঐতিহাসিক কারখানায় আধুনিক ডিজিটাল উৎপাদন প্রযুক্তি, কম্পোজিট উৎপাদন, স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থা এবং উন্নত মান নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে নতুন প্রজন্মের বিমান তৈরি করছে। বিমানের নকশা থেকে শুরু করে উৎপাদন, পরীক্ষণ এবং চূড়ান্ত সংযোজন, প্রতিটি ধাপ এখন আগের তুলনায় অনেক বেশি প্রযুক্তি নির্ভর। বিশেষজ্ঞদের মতে পুতিনের এই সফরের উদ্দেশ্য কেবল কারখানার অগ্রগতি দেখা ছিল না, এটি ছিল একটি কৌশলগত বার্তা। তিনি দেখাতে চেয়েছেন পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া নতুন নতুন প্রযুক্তি উন্নয়ন, যুদ্ধবিমান উৎপাদন এবং বেসামরিক বিমান নির্মাণে এগিয়ে যেতে চায়। তবে বাস্তবতা কিছুটা জটিল, কারণ আধুনিক বিমান শিল্প বিশ্বের অন্যতম ব্যয়বহুল খাত। একটি নতুন যাত্রীবাহী বিমান তৈরি করতে শুধু গবেষণা ও উন্নয়নের বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হয়। এরপর আসে উৎপাদন, সার্টিফিকেশন, আন্তর্জাতিক নিরাপত্তার মান পূরণ, যন্ত্রাংশ সরবরাহ এবং বিক্রয় নেটওয়ার্ক গড়ে তোলার মতো বিশাল চ্যালেঞ্জ। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে উন্নত মাইক্রোচিপ, ইলেকট্রনিক্স এবং কিছু বিশেষ উপাদান সংগ্রহ করাও রাশিয়ার জন্য কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে সামরিক খাতেও একই ধরনের চাপ রয়েছে। নতুন যুদ্ধবিমান তৈরি, উন্নত রাডার, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক যুদ্ধ ব্যবস্থা এবং হাইপারসোনিক প্রযুক্তির উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগ করতে হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, একই সঙ্গে অর্থনীতি, যুদ্ধ এবং প্রযুক্তির এত বড় প্রকল্প দীর্ঘমেয়াদে কতটা টেকসই হবে। তবুও রাশিয়ার দৃষ্টিকোণ থেকে বিষয়টি ভিন্ন। তাদের মতে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব শিল্প গড়ে তোলা ভবিষ্যতের জন্য অপরিহার্য। যদি একটি দেশ নিজে যুদ্ধবিমান, যাত্রীবাহী বিমান, ইঞ্জিন, সফটওয়্যার এবং ইলেকট্রনিক্স তৈরি করতে পারে, তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব অনেকটাই কমিয়ে আনা সম্ভব। বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় ড্রোন এবং রোবোটিক যুদ্ধ ব্যবস্থার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতের আকাশ যুদ্ধে হয়তো মানুষের পাশাপাশি স্বয়ংক্রিয় বিমানও বড় ভূমিকা পালন করবে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিমান এবং যাত্রীবাহী বিমান উভয় ক্ষেত্রেই নতুন প্রযুক্তি উদ্ভাবন যে কোনো দেশের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুতিনের এই সফর তাই কেবল একটি শিল্প কারখানা পরিদর্শন নয়, এটি ছিল প্রযুক্তিগত আত্মনির্ভরতা, সামরিক সক্ষমতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার একটি প্রতীকী প্রদর্শন। তবে এই পরিকল্পনা কতটা সফল হবে তা নির্ভর করবে শুধু রাজনৈতিক ইচ্ছাশক্তির উপর নয়, বরং গবেষণা, শিল্পোন্নয়ন, দক্ষ জনবল, আন্তর্জাতিক বাজার এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সক্ষমতার উপরও। সবশেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়, পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও কি রাশিয়া সত্যি বোয়িং ও এয়ারবাসের বিকল্প হিসেবে নিজেদের বিমান শিল্পকে প্রতিষ্ঠিত করতে পারবে, নাকি এই প্রকল্পগুলো মূলত অভ্যন্তরীণ আত্মবিশ্বাস বাড়ানোর প্রতীক হিসেবেই থেকে যাবে? একই সঙ্গে ভবিষ্যতের যুদ্ধ যখন ক্রমশ কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় ড্রোন নির্ভর হয়ে উঠেছে, তখন মানুষ চালিত যুদ্ধ বিমান কতদিন পর্যন্ত আধিপত্য ধরে রাখতে পারবে? আপনার কি মনে হয়, একটি দেশের অর্থনৈতিক চাপের মধ্যেও কি এত বড় প্রতিরক্ষা ও বিমান প্রকল্পে বিনিয়োগ করা যৌক্তিক, নাকি একই অর্থ শিক্ষা, স্বাস্থ্য ও বেসামরিক উন্নয়নে ব্যয় করাই বেশি কার্যকর? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আজকের এই বিতর্কই হয়তো আগামী দিনের বিশ্ব রাজনীতির নতুন বাস্তবতা নির্ধারণ করবে।